আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানসিলা হক। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের ব্রিটিশ আইনজীবীদের নির্দেশ দিয়েছে যাতে তারা যুক্তরাজ্যের 2021 সালে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন, যেখানে পুরো হামাসকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এমন বেশ কিছু আইনি নথিপত্র মিডিয়ার হাতে এসেছে যাতে দেখা যায় হামাসের বিদেশ বিষয়ক দপ্তরের প্রধান মুসা আবু মারজুক আইনজীবীদের নির্দেশ দিয়েছেন যাতে যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের পুরো সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়। আরও জানব এবারের প্রতিবেদনে। 2 দশকেরও বেশি সময় আগে যুক্তরাজ্যে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু হামাসের রাজনৈতিক শাখার ক্ষেত্রে ব্রিটিশ সরকার তেমন সিদ্ধান্ত নেয়নি। কিন্তু প্রীতি প্যাটেল সিদ্ধান্ত নেন পুরো সংগঠনটিকে নিষিদ্ধ করার। এ নেপথ্য কারণ হিসেবে যুক্তি দেন যে হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার মধ্যে আর কোনো পার্থক্য নেই। হামাসের পক্ষে আইনি লড়াই করবে রিভার ওয়ে লুর পরিচালক ফাহাদ আনসারি, সাথে আরও আছেন ওয়ান পাম্প কোর্ট চেম্বার্সের ব্যারিস্টার ড্যানিয়েল গ্রুটার্স এবং গার্ডেন কোর্ট চেম্বার্সের ব্যারিস্টার ফ্র্যাঙ্ক ম্যাগিনিস। এই 3 জন আইনজীবী গত সপ্তাহে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের কাছে 106 পৃষ্ঠার একটি আবেদনপত্র জমা দেন। সেখানে দাবি করা হয়েছে 2021 সালের নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তটি একজন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রকাশ্য রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের কোনো ন্যায্যতাই নেই। এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা জোর দিয়ে বলেন, হামাস তাদেরকে অথবা এই আবেদনের পক্ষে লড়াই করার জন্য কিংবা প্রমাণ উপস্থাপনকারী বিশেষজ্ঞ ও আইনজীবীদেরকেও কোনো অর্থ প্রদান করেনি। কেননা হামাস এবং আইনজীবী উভয়ই জানেন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত কোনো গোষ্ঠী থেকে অর্থ সংগ্রহ করা আইনত দণ্ডনীয়। আইনি আবেদনে হামাস বলেছে এই নিষেধাজ্ঞা তাদের সংঘাতের রাজনৈতিক সমাধান মধ্যস্থতার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে, দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান নিশ্চিত করার প্রচেষ্টায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং গাজায় বসবাসরত সাধারণ ফিলিস্তিনিদেরও অপরাধী হিসেবে চিহ্নিত করছে। দক্ষিণ আফ্রিকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি এবং উত্তর আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি IRAR উদাহরণ টেনে আবেদনে বলা হয়েছে এই নিষেধাজ্ঞা শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে খর্ব করেছে। হামাস আরও দাবি করেছে ব্রিটিশ সরকারের এই নিষেধাজ্ঞা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং উন্মুক্ত রাজনৈতিক বিতর্কে অপ্রতিরোধ প্রভাব ফেলছে, যার ফলে ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থা, সাংবাদিকতা এবং সর্বোপরি ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলের বর্বরতা নিয়ে জনসম্মুখে আলোচনা করাও অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের অধীনে কোনো গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করলে স্বয়ংক্রিয়ভাবে একাধিক অপরাধের সংজ্ঞা কার্যকর হয়। বিশেষ করে ওই গোষ্ঠীর সদস্য হওয়া, তাদের প্রতীক পরিধান বা প্রকাশ করা, তাদের পক্ষে সমর্থন প্রকাশ করা বা আহ্বান জানানো অথবা তাদের পক্ষে কোনো বৈঠকের আয়োজন করা তখন স্বাভাবিকভাবেই অপরাধ হিসেবে গণ্য হয়ে যায়। হামাস তাদের আইনি আবেদনে বলেছে, হামাস অস্বীকার করে না যে তাদের কিছু কর্মকাণ্ড 2000 সালের সন্ত্রাসবাদ আইনের আওতায় প্রদত্ত সন্ত্রাসবাদের বিস্তৃত সংজ্ঞার মধ্যে পড়েছে। তবে হামাস এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে যে একই ধরনের অপরাধ করার দায় বিশ্বের আরও অনেকগুলো গোষ্ঠীর ওপরও পড়ে। এই গ্রুপগুলো তাদের যারা রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য প্রায়শই সহিংস কর্মসূচি অবলম্বন করে। উদাহরণ হিসেবে হামাস ইসরায়েলি সশস্ত্র বাহিনী, ইউক্রেনীয় সেনাবাহিনী এবং এমনকি ব্রিটিশ সশস্ত্র বাহিনীর নাম উল্লেখ করেছে। হামাস আরও বলেছে, একই ধরনের অপরাধ করলেও ঢালাওভাবে এই সবগুলো গোষ্ঠীকেই একইভাবে নিষিদ্ধ করা হয় না, কারণ বিষয়টি চূড়ান্তভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ার। কিন্তু এটি নীতি নির্ধারকদের অনুধাবন করা উচিত যে কোনো গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যা দিলে রাজনৈতিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হয়, কারণ সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা তখনই স্বভাবতই নিষিদ্ধ হয়ে যায়। হামাস বলছে ব্রিটিশ সরকারের হামাস বিরোধী সিদ্ধান্ত গ্রহণের ফলে
গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছানোর প্রক্রিয়াও প্রভাবিত হচ্ছে, কারণ সেখানে প্রেরিত যে কোনো মানবিক সাহায্য সন্ত্রাসবাদ হিসেবে বিবেচিত হতে পারে। কারণ ইসরায়েলের প্রচারণা অনুযায়ী গাজায় মানবিক সহায়তা দিলে তাতে হামাসও উপকৃত হয়। এই মামলার অন্যতম ব্যারিস্টার ড্যানিয়েল গ্রুটার্স এ প্রসঙ্গে বলেন, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে সৎ, বুদ্ধিদীপ্ত ও সূক্ষ্ম আলোচনার এখনই তীব্র প্রয়োজন। আপনি হামাসকে যেভাবে দেখুন না কেন, এমন কোনো সিদ্ধান্ত কখনোই সমর্থন করা যায় না যা আলোচনার পথ রুদ্ধ করে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে হামাসের আবেদনের জবাব দেওয়ার জন্য 90 দিন সময় রয়েছে। সন্ত্রাসবাদ আইন 2000-এর 4 নম্বর ধারার অধীনে কোনো গোষ্ঠী যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়, তাহলে তারা সরকারের নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে নিজেদের নাম অপসারণের জন্য আবেদন করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারের অধীনে এই বিষয়টি সম্পূর্ণ তার বিবেচনার বিষয়। তিনি চাইলে যে কোনো গোষ্ঠীকে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দিতে কিংবা যুক্ত করতে পারেন। যদি স্বরাষ্ট্রমন্ত্রী হামাসের আবেদন খারিজ করে দেন, তবে প্রেসক্রাইব অর্গানাইজেশনস আপিল কমিশনে আপিল করতে পারবে হামাস, যেখানে এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউয়ের ভিত্তিতে চ্যালেঞ্জ জানানো যাবে। এদিকে ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, যখন ইসরায়েল গাজায় তার হত্যাযজ্ঞ তীব্র করছে এবং তা সারা বিশ্বের সামনে ঘুরছে, তখন আরব ও ইসলামী দেশগুলো যেভাবে নমনীয় বিবৃতি ও নিন্দা প্রস্তাব ইস্যু করছে তার মোটেও গ্রহণযোগ্য নয়। হামাস মনে করে এটি আরও অবিশ্বাস্য যে আমাদের ফিলিস্তিনি জনগণকে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে একা ছেড়ে দেওয়া হয়েছে, অথচ তাদেরকে বাস্তবসম্মত কোনো সমর্থন দেওয়া হয়নি। যে অপরাধ ইসরায়েল করছে তাকে চ্যালেঞ্জ বা প্রতিরোধ করার মতো কিছুই ফিলিস্তিনিদের দেওয়া হয়নি। সংগঠনটি উল্লেখ করেছে যে ইসরায়েলি দখলদারি সেনারা নিয়মিত একটির পর একটি গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা অহরহ বেসামরিক ও বাস্তুচ্যুত মানুষগুলোর শিবিরে বিমান হামলা চালিয়ে মানুষ হত্যা করছে, চিকিৎসা কর্মীদেরকে হত্যা করছে, সাংবাদিকদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করছে। হামাস বলেছে, ইসরায়েলি দখলদার রাষ্ট্রকে পূর্ণ সমর্থন প্রদান করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনে অংশীদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি কলঙ্ক, কেননা তারা চোখের সামনে বীভৎস এই গণহত্যা দেখার পরও নীরব থেকেছে। এই নিষ্ঠুর অপরাধগুলো নিরপরাধ, অনিরাপদ এবং অস্ত্রহীন বেসামরিক মানুষগুলোর বিরুদ্ধে সংগঠিত হয়েছে। প্রতিশোধ নেয়ার নামে তাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। যারা এগুলো করছে তাদেরকে এর শাস্তি পেতেই হবে, কারণ ভিকটিম এবং বিশ্বজুড়ে এসব দৃশ্য দেখা অগণিত শান্তিপ্রিয় মানুষ এই দুঃসহ চিত্রগুলো কখনোই ভুলতে পারবে না। যারা আজ নীরব রয়েছে এবং ইসরায়েলের সাথে যোগসাজশ করেছে, ইতিহাস তাদের সকলকেই একদিন বিচারের মুখোমুখি করবে। এর প্রেক্ষিতে হামাস আবারও আরব এবং ইসলামী দেশগুলোর নেতাদের কাছে তাদের ঐতিহাসিক এবং মানবিক দায়িত্ব পালন করার এবং ইসরায়েলি রাষ্ট্র এবং তার সমর্থকদের উপর যতটা সম্ভব চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে, যাতে তারা অবিলম্বে আগ্রাসন বন্ধ করতে, অবরোধ তুলে নিতে এবং নিজেদের সংগঠিত যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য হয়। এছাড়াও হামাস সেই সব দেশগুলোর কাছে আবেদন করেছে যারা এখনও ইসরায়েলের দখলদার রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রেখেছে। হামাস অনুরোধ করে যাতে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং নিজ নিজ দেশে ইসরায়েলি দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে। কেননা ফিলিস্তিনিরা 1948 সালের মতো আরেকটি জায়নবাদী নির্মূল অভিযানের ভিকটিম হয়েছে। হামাস একই সাথে আরব ও ইসলামী দেশগুলোর জনগণ এবং বিশ্বের স্বাধীন জনগণের কাছে গাজার প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার এবং এমনকি তা তীব্র করার আহ্বান জানিয়েছে, যতক্ষণ না গাজায় ইসরায়েলের গণহত্যা শেষ না হয়। এদিকে চাঞ্চল্যকর একটি তথ্য হিসেবে জানা গেছে, অক্টোবর 2023-এ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কেবল হামাসের প্রায় 1/4 সুড়ঙ্গ ধ্বংস করতে পেরেছে বলে জানা গেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম মাকুকে দেওয়া এক তথ্য অনুযায়ী
1.5 বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় আক্রমণ চলার পরও সেখানে এখনও একটি বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক টিকে আছে, যার কিছু অংশ মিশর থেকেও সংযুক্ত। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সরাসরি সংঘর্ষের ঘটনা এখন কিছুটা কমে গেছে, কারণ সশস্ত্র গোষ্ঠীগুলো এই সুড়ঙ্গগুলোর মাধ্যমে অদৃশ্য হয়ে যাচ্ছে। 2007 সাল থেকে গাজা ও মিশরের সিনাইয়ের মধ্যে ব্যাপকভাবে সুড়ঙ্গ নির্মিত হয়। এসব সুড়ঙ্গ ব্যবহৃত হয়েছে পণ্য ও অস্ত্র পাচারের জন্য, তবে পাশাপাশি পারিবারিক পুনর্মিলনের মাধ্যম হিসেবেও এই টানেলগুলো কাজ করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মাকো তাদের প্রতিবেদনে একাধিক বিশেষজ্ঞকে উদ্ধৃত করে জানিয়েছে, মিশর ও গাজার মধ্যবর্তী 14 কিলোমিটার দীর্ঘ এবং 100 মিটার প্রস্থের একটি নিরস্ত্রীকরণকৃত বাফার জোন ফিলাডেলফি করিডোরের ওপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও হামাসের সুড়ঙ্গ নির্মাণ ও অপারেশনাল কার্যক্রম ঠেকানো যায়নি। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।